চলুন আজ আমরা রসায়নের একটা খুব মজার জগতে ডুব দিই। আমরা কথা বলবো রাসায়নিক বিক্রিয়ার শক্তি নিয়ে, মানে জানব কেন কিছু বিক্রিয়া হঠাৎ গরম হয়ে যায় আবার কিছু একদম ঠান্ডা হয়ে যায়। ব্যাপারটা কি কখনো ভেদে দেখেছেন? ধরুন হাতে সেক দেওয়ার জন্য যে হট প্যাকটা ব্যবহার করা হয় ওটা হঠাৎ করে গরম হয়ে ওঠে কি করে? আবার অন্যদিকে ফার্স্ট এড কিটের কোল্ড প্যাকগুলো সেগুলো তো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো এই রহস্যটা কি? চলুন আজ এর সমাধানই খোঁজা যাক। আসলে আমাদের এই সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে একেবারে অণুর ভেতরে, মানে ওদের রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডের মধ্যে। হ্যাঁ, প্রত্যেকটা অণুর ভেতরেই কিন্তু শক্তি জমা থাকে। আচ্ছা, তাহলে প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। এই যে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি, এটা ঠিক কি? খুব সহজ করে বললে, গ্যাসীয় অবস্থায় কোনো অণুর একটা নির্দিষ্ট পরিমাণ বন্ধন, রসায়নবিদরা যাকে বলেন 1 মোল, এটা অনেকটা 1 ডজন কলার মতো একটা সংখ্যা আর কি। তো ওই 1 মোল বন্ধন ভাঙতে যে গড় শক্তির দরকার হয় সেটাই হলো বন্ধন শক্তি। বলতে পারেন এটা একটা বন্ধন ভাঙার দাম বা খরচ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় আসলে একটা শক্তির লেনদেন। মানে এখানে খালি পুরানো বন্ড ভাঙে আর নতুন বন্ড তৈরি হয়, ব্যাস এটুকুই। আর এখানেই কিন্তু আসল খেলাটা। মনে রাখবেন, বন্ধন ভাঙতে সবসময় শক্তি লাগে, মানে শক্তি শোষিত হয়। এটাকে আমরা বলি তাপহারি বা এন্ডোথার্মিক প্রসেস। আর অন্যদিকে যখন নতুন বন্ধন তৈরি হয় তখন শক্তি বেরিয়ে আসে, মানে নির্গত হয়। এটা হলো তাপোৎপাদী বা এক্সোথার্মিক প্রসেস। এই যে মোট শক্তির পরিবর্তন, রসায়নবিদরা এটাকে একটা চিহ্ন দিয়ে লেখেন -ΔH বা ΔH। সোজা কথায়, বন্ড ভাঙলে ΔH হয় পজিটিভ আর বন্ড তৈরি হলে ΔH হয় নেগেটিভ। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, একটা নির্দিষ্ট ধরনের বন্ড ভাঙতে কি সবসময় একই শক্তি লাগে? যেমন ধরুন পানির অণুর কথা। এখানে তো দুটো অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে, তো দুটো বন্ড ভাঙতে কি একদম একই শক্তি লাগবে? চলুন পানির উদাহরণটা দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। দেখুন, প্রথম অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা ভাঙতে শক্তি লাগে প্রায় 503 কিলোজুল পার মোল। কিন্তু যেই একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেল, অণুর পরিবেশটা তো বদলে গেল, তাই না? তাই দ্বিতীয় OH বন্ডটা ভাঙতে লাগছে 422 কিলোজুল। দেখলেন তো, মানটা কিন্তু একই থাকলো না। ঠিক এই কারণেই রসায়নবিদরা একটা গড় বন্ধন শক্তি বা অ্যাভারেজ বন্ড এনার্জি ব্যবহার করেন। এই ক্ষেত্রে সেই গড় মানটা হল 462.5 কিলোজুল পার মোল। বেশ, থিওরি তো অনেক হলো। এখন এই জ্ঞানটাকে একটু কাজে লাগানো যাক, কি বলেন? চলুন দেখি রসায়নবিদরা কিভাবে এই বন্ড এনার্জির ধারণাটা ব্যবহার করে একটা পুরো বিক্রিয়ার মোট শক্তির পরিবর্তন, মানে বিক্রিয়া তাপ, হিসাব করে ফেলেন। আর এর জন্য আছে একটা মাস্টার ফর্মুলা। বিক্রিয়া তাপ বা ΔH সমান হল বিক্রিয়কের বন্ডগুলো ভাঙতে মোট যত শক্তি লাগে মাইনাস উৎপাদের বন্ডগুলো তৈরি হতে মোট যত শক্তি বেরিয়ে আসে। মনে রাখা কিন্তু খুবই সহজ, ভাঙার শক্তি বিয়োগ গড়ার শক্তি। চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক, মিথেনের ক্লোরিনেশন। সবার আগে আমাদের দেখতে হবে বিক্রিয়কগুলোকে, মানে যারা বিক্রিয়া করছে। এখানে মিথেন অণুতে আছে 4টে কার্বন হাইড্রোজেন বন্ড আর ক্লোরিন অণুতে আছে একটা ক্লোরিন ক্লোরিন বন্ড। তো এই সবকটা বন্ড ভাঙতে মোট যে শক্তিটা লাগবে তার পরিমাণ হল 655.02 কিলোজুল। ওকে, এটা তো গেল ভাঙার হিসেব। এবার দেখি কি কি নতুন বন্ড তৈরি হচ্ছে উৎপাদের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে কার্বন হাইড্রোজেন, একটা কার্বন ক্লোরিন আর একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ড তৈরি হচ্ছে। আর এই নতুন বন্ডগুলো যখন তৈরি হয় তখন মোট 2052.59 কিলোজুল শক্তি বেরিয়ে আসে বা নির্গত হয়। তাহলে এখন শুধু ফাইনাল হিসেবটা করার পালা। মনে আছে তো ফর্মুলাটা? ভাঙার শক্তি থেকে গড়ার শক্তি বিয়োগ করতে হবে, অর্থাৎ 6555.02 থেকে আমরা বাদ দেব 2052.59। তাহলে আমরা পাচ্ছি -887.57 কিলোজুল পার মোল। যেহেতু উত্তরটা মাইনাসে এসেছে, এর মানে কি? এর মানে হলো বন্ড ভাঙতে যা শক্তি লেগেছে তার চেয়ে বেশি শক্তি তৈরি হওয়ার সময় বেরিয়ে এসেছে। তার মানে এটা একটা তাপ উৎপাদী বা এক্সোথার্মিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা ঘটলে তাপ উৎপন্ন হবে। আচ্ছা, এই যে হিসেবটা আমরা করলাম, এটা করার কিন্তু আরও একটা পদ্ধতি আছে। রসায়নবিদরা সেটাও ব্যবহার করেন। চলুন খুব সংক্ষেপে সেটারও একটু ধারণা নিয়ে রাখি। একে বলা হয় প্রমাণ গঠন তাপ বা স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। তো এই প্রমাণ গঠন তাপ জিনিসটা কি? সোজা কথায়, একটা নির্দিষ্ট তাপমাত্রা আর চাপে কোনো যৌগকে
তার একদম মৌলিক উপাদানগুলো থেকে তৈরি করতে, মানে একেবারে গোড়া থেকে বানাতে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয়, সেটাই হলো তার প্রমাণ গঠন তাপ। এটাকে ভাবতে পারেন একটা অণু তৈরি করার খরচ বা সেই তৈরিতে হওয়া লাভ হিসাবে। এইসব হিসেব নিকেশ তো বেশ ইন্টারেস্টিং, তাই না? কিন্তু প্রশ্ন হলো, বাস্তব জীবনে এসবের কোনো কাজ আছে কি? এর প্রয়োগটা ঠিক কোথায়? চলুন সেটাই এবার দেখা যাক। ধরুন আমাদের কাছে দুটো হাইড্রোকার্বন জ্বালানি আছে, একটার নাম দিলাম পি, যেটা আসলে ইথেন, আর আরেকটা হলো কিউ, মানে ইথিন। এখন যদি প্রশ্ন করা হয় এই দুটোর মধ্যে কোনটা ভালো জ্বালানি হবে, আমরা বুঝব কিভাবে? কোন জ্বালানিটা কতটা ভালো সেটা বোঝার একটা সহজ উপায় হলো দেখা যে সেটা পুড়লে কতটা তাপশক্তি পাওয়া যায়। রসায়নের ভাষায় একে বলে দহন তাপ। এই চারটার দিকে একটু তাকান। এখানে দেখা যাচ্ছে 1 মোল পোড়ালে জ্বালানি পি মানে ইথেন শক্তি দেয় 1370 কিলো জুল, আর জ্বালানি কিউ মানে ইথিন দেয় 1323 কিলো জুল। তাহলে কি বোঝা গেল? পরিষ্কার দেখা যাচ্ছে জ্বালানি পি কিন্তু বেশি শক্তি দিচ্ছে, তার মানে এটাই বেশি কার্যকর একটা জ্বালানি। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি টেক অ্যাওয়ে পেলাম? 1. রাসায়নিক বিক্রিয়া মানেই হল শক্তির লেনদেন। 2. পুরনো বন্ড ভাঙতে শক্তি লাগে, আর নতুন বন্ড গড়তে শক্তি বেরিয়ে আসে। 3. আমরা এই মোট শক্তির পরিবর্তন বা ডেল্টা এইচ হিসেব করতে পারি, আর এই হিসেবটা আমাদের বলে দেয় বিক্রিয়াটা কেমন হবে,